সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমাদের সাথে নিয়মিত আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পরিনীতি সুশাসন প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে সাম্য কি, সাম্যর প্রকারভেদ ও এর গুরুত্ব। আমরা জানি সাম্য অর্থ হচ্ছে সমান, অর্থাৎ সকল মানুষ একই রকম, অর্থাৎ এক্ষেত্রে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ বা প্রভেদ নেই। তাকে বলি কি সাম্য, অর্থাৎ সকল মানুষ একসঙ্গে। আমরা জন্মগতভাবে প্রত্যেক মানুষ কি, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দেখা গেছে যে জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান। তো প্রকৃত পক্ষে একজন মানুষ আর একজন মানুষের সাথে দৈহিক এবং মানসিকভাবে পরিপূর্ণ কি একরকম হতে পারে না। এক্ষেত্রে আমাদের পরিনীতিতে সাম্য বলতে বোঝানো হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান এবং রাষ্ট্রের পক্ষ থেকে সমান সুযোগ সুবিধা লাভ করবে। এটাকে আমাদের পরিনীতির দৃষ্টিতে কি সাম্য বলা হয়েছে। এই সাম্যের বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন সাম্য কি বা সাম্য কাকে বলে। অধ্যাপক লাস্কি উনি বলেছেন যে সাম্য হচ্ছে ব্যক্তি বিশেষের জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা নেই, অর্থাৎ কোনো ব্যক্তির জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা থাকবে না, সকলের কি একই রকম সুযোগ সুবিধা পাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে উনি যে বিষয়টা বললেন যে পর্যাপ্ত সুযোগ সুবিধার সৃষ্টি, অর্থাৎ রাষ্ট্রের বা রাষ্ট্রের মধ্যে যারা নাগরিক থাকবে বা সমাজের জনগণ প্রত্যেকের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা কি থাকবে, কিন্তু সুযোগ সুবিধার মধ্যে কোনো অসাম্য থাকবে না, সুযোগ সুবিধার মধ্যে কি থাকবে, একটা সাম্য থাকবে। তৃতীয় হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ, সম্পত্তি ও দ্রব্যাদি সবগুলো কি থাকবে, পর্যাপ্ত থাকবে। এক্ষেত্রে ব্যক্তি বা সম্পত্তি দখলের ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা থাকবে না। অর্থাৎ পরিশেষে আমরা সাম্য বলতে এটাই আমরা বলতে পারি যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ রাষ্ট্র এবং সমাজের পক্ষ থেকে আইনের দৃষ্টিতে সমান এবং সমান সুযোগ সুবিধা লাভ করবে, এটাকে আমরা সাম্য বলব। তবে সাম্যের বেশ কয়েকটি প্রকারভেদ রয়েছে। যদি আমরা বলি যে সাম্য অর্থ সমান, এখানে আবার প্রকারভেদ, কিন্তু এরপরেও আমাদের বিভিন্ন সুযোগ সুবিধার ভিত্তিতে সাম্যকে কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম সাম্য হচ্ছে যেটা আমরা বলি যে স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্য অর্থ হচ্ছে কি আমরা জানি জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং কি সমান থাকে, অর্থাৎ জন্মের সময় কোনো মানুষের মধ্যে কোনো কি অর্থনৈতিকভাবে কোনো পার্থক্য থাকে না। এই দৃষ্টিতে আমরা কি এটাকে বলি স্বাভাবিক সাম্য। কিন্তু যদি আমরা অনেক গভীর চিন্তা করি তাহলে জন্মগতভাবে যখন কোনো মানুষ ভূমিষ্ঠ হয় তখন প্রত্যেক মানুষ আকার, আকৃতি ও মানসিক দিক থেকে সমপর্যায়ের নয়। এই দিক থেকে কি স্বাভাবিক সাম্যটি বাস্তবতা নাই বলে চলে। বর্তমান প্রেক্ষাপটে এই স্বাভাবিক সাম্যটি অনেকটা ক্ষেত্রে অস্বীকার করা হচ্ছে। পরবর্তী হচ্ছে সামাজিক সাম্য। সামাজিক সাম্য হচ্ছে আমরা জানি মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করি। সমাজে বসবাস করার ক্ষেত্রে প্রত্যেক মানুষ সমাজ থেকে সমান সুযোগ সুবিধা লাভ করবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না। এরকম যে সামাজিক নিয়ম শৃঙ্খলা আইনের ক্ষেত্রে প্রত্যেকে যে সমান সুযোগ সুবিধা ভোগ করবে, এটাকে বলি কি আমরা সামাজিক সাম্য। সামাজিক সাম্যের পর হচ্ছে রাজনৈতিক সাম্য। এখানে আমরা জানি যে বর্তমান অধিকাংশ রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক রাজনৈতিক দিক থেকে সমান সুযোগ সুবিধা ভোগ করবে। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বা যে কোনো প্রত্যেক রাষ্ট্রের যে নির্বাচনী আইন থাকে, আইন মোতাবেক সে যদি যোগ্য হয় তাহলে সে ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আবার প্রত্যেক নাগরিক সমান ভোটাধিকার থাকবে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান ভোটাধিকার। এটা হচ্ছে আমাদের একটা রাজনৈতিক সাম্য, অর্থাৎ রাজনৈতিক যে সুযোগ সুবিধা রাষ্ট্রের প্রত্যেক জনগণের জন্য কি থাকবে, সমান থাকবে। এই সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য বা প্রভেদ থাকবে না, এটাকে বলি আমরা রাজনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের অর্থ স্বাভাবিকভাবে আমরা যেটা বলছি যে সমান, কিন্তু না, এখানে অর্থনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের যাবতীয় সম্পদ সকল মানুষের মধ্যে সমান ভাগ বা বন্টন করে দেওয়াকে বোঝায়নি। অর্থনৈতিক সাম্য বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার কর্ম এবং যোগ্যতা অনুসারে সমান সুযোগ সুবিধা পাবে, অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে। যদি আমরা একটা উদাহরণ দিই, একজন শিক্ষক, একজন প্রকৌশলী
একজন ঠিকাদার, তিনজনই রাষ্ট্রের পক্ষ থেকে সমান সুযোগ সুবিধা পাবে না। একজন শিক্ষক, ওনার যে মান বা সম্মান, এটা একজন প্রকৌশলী, ওনার মান সম্মান এবং ওনার যে সম্মানী, একজন ঠিকাদার বা অন্য কোনো পেশায় নিয়োজিত। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকে যে যে অবস্থানে আছে, অবস্থানের মধ্যে যে সকল ব্যক্তিরা আছে তাদের মধ্যে কি থাকবে, অর্থনীতি কি থাকবে, সাম্য থাকবে। প্রত্যেকে তার কর্মের জন্য কি থাকবে, ন্যায্য মজুরি পাবে। এটাকে বলে আমরা কি, অর্থনৈতিক সাম্য। আইনগত সাম্য, আইনগত সাম্য কি? আইনগত সাম্য হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে ২৭ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান। অর্থাৎ আইনের পক্ষ থেকে মানুষের জন্য কোনো ধরনের কি থাকবে না, ভেদাভেদ থাকবে না। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে একবারে রাষ্ট্রের সর্বনিম্ন সাধারণ জনগণ যারা, প্রত্যেকের জন্য আইনের সমান সুযোগ সুবিধা থাকবে। আইন ব্যক্তি কারোর জন্য, ব্যক্তি বিশেষ জন্য কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা কি করবে না, সরবরাহ করবে না। এটাকে বলি কি আমরা, আইনগত সাম্য। নাগরিক ও ব্যক্তিকেন্দ্রিক সাম্য। নাগরিক এবং ব্যক্তিকেন্দ্রিক সাম্য হচ্ছে, আমরা রাষ্ট্রের নাগরিক যারা থাকে প্রত্যেকে যা যা অবস্থান থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। এটা হচ্ছে তার ব্যক্তি বা নাগরিক কেন্দ্র। ব্যক্তি তার যোগ্যতা অনুসারে রাষ্ট্রের মধ্য থেকে যে কোনো কর্ম সম্পাদন করতে পারবে এবং ওই কর্ম সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের কাছ থেকে সে কীভাবে এক ধরনের কীভাবে সুযোগ সুবিধা পাবে। এক্ষেত্রে ব্যক্তিতে কোনো ধরনের পার্থক্য সৃষ্টি হবে না। একই পেশায় নিয়োজিত প্রত্যেক নাগরিক সমান কী থাকবে, সুযোগ সুবিধা পাবে। এছাড়া আমাদের এখানে সামনের প্রকার, সামনের গুরুত্ব কী? সাম্যের গুরুত্ব বলতে এখানে সাম্য এবং স্বাধীনতার বিষয়টাকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সাম্য এবং স্বাধীনতা, যদি মানুষের স্বাধীনতা না থাকে তাহলে সাম্য প্রতিষ্ঠিত হবে না। আর যদি মানুষের মধ্যে সাম্য না থাকে তাহলে স্বাধীনতা কি হবে? যদি সাম্য না থাকে তাহলে সমাজের কতিপয় ব্যক্তি যারা ক্ষমতাশীল বা অনেক অর্থ সম্পদের মালিক, তারা দুর্বল বা সাধারণ জনগণের অধিকারকে বা সাধারণ জনগণ যারা তাদের ন্যায্য অধিকারকে তারা তাদের সুবিধা হিসেবে কী করবে, বঞ্চিত করবে। এখানে সাম্যের গুরুত্ব বলতে আমরা জানি যে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে স্বাধীনতাটা মূলত কি সাম্যের ভিত্তিতে কী করা হয়েছিল, প্রতিষ্ঠিত করা হয়েছিল। এবং ফরাসি বিপ্লব ১৭৯৯ সালে যে বিপ্লব হয়েছিল এটা সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এ অধ্যায় থেকে আমাদের, তোমরা জানো সামনে আমাদের যে পরীক্ষা হবে, এই পরীক্ষা থেকে একটা সৃজনশীল এখান থেকে থাকে যে সাম্য কি, সাম্যের প্রকারভেদ এবং স্বাধীনতা এবং সাম্যের মধ্যে গুরুত্ব কী বা সাম্যের অর্থ কী। এই আমাদের তৃতীয় যে অধ্যায় আইন, স্বাধীনতা এবং সাম্য, অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন, স্বাধীনতা, সাম্য একটি আরেকটির সাথে অঙ্গে বিজড়িত। আশা করি প্রত্যেক তোমরা এই বিষয়টি যদি আবার বাসায় দেখো তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। এই আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। সকলের সুস্থতা কামনা করি। আজকে এখানে আমাদের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।